আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আবহি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রাজধানীতে গভীর রাতে বিক্ষোভ, লুট হওয়া অস্ত্র দিয়ে ফ্যাসিবাদীরা হামলা করছে অভিযোগ যুব ও ক্রীড়া উপদেষ্টার। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, ভেঙে ফেলা হয়েছে মুরাল। অন্তর্বর্তী সরকারের 6 মাসে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার প্রশংসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার মূল্য নিয়ন্ত্রণের তাগিদ। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ। আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার বর্ণিল আয়োজনের আগে চলছে মূল্যায়ন পর্ব। এবং বিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মেগা ফাইনাল, আজ ফাইনালিস্টদের সামনে শিরোপা জয়ের স্বপ্ন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, লুট হওয়া অস্ত্র দিয়ে ফ্যাসিবাদীরা হামলা করছে। হাতিয়া ও সাভারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা জনগণের প্রতি হুমকি হয়ে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে মধ্যরাতে রাজধানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রিয়াজ ইসলামের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। বৃহস্পতিবার মধ্যরাতে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে চান। পরে পুলিশি বাধায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সাবেক এমপির বাসভবনের সামনে দিয়ে যেতে থাকে, তখন তাদের উপর লেজার লাইট ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। সেই সন্ত্রাসীর বাড়ি মাত্র 3 মিনিটের হাঁটার পথ। সেই পথে সেখানে দাঁড়িয়ে যখন তাদের কাছে যদি 30-35 জনের কাছে যদি শুধু গুলি থাকে এতগুলা, তাহলে আপনি চিন্তা করেন পুরো হাতিয়াতে পুরো দেশে কি পরিমাণ অস্ত্র আছে। 24 ঘন্টার মধ্যে অনতি বিলম্বে সারা বাংলাদেশে সারাশি অভিযান পরিচালনা করে অবৈধ যত অস্ত্র রয়েছে সেগুলোকে উদ্ধার করতে হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের বাইরে থেকে অস্ত্র ঢুকছে, যা দিয়ে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তবে দোষীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন উপদেষ্টা। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। মধ্যরাতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বনানীর বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ সেলিমের বাসায় আগুন দিছে, দ্রুত আমাদেরকে আসার জন্য বলছে। আমরা এসে আমাদের ওই সাইডটা আগুন নিবেলাম। আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা ফায়ার সার্ভিসকে জানাইছি, ফায়ার সার্ভিস আসে না। 20-30 জন লোক আসছে, সবাই এসে ভাঙচুর করছে, ভাঙচুর করে আগুন ধরাই দিছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটির বাকি অংশ গুড়িয়ে দিচ্ছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার দিনভর দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। রাজশাহী উপশহরের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ফেনীতে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়াও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতেও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। গাজীপুরের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। জয়পুরহাটে 5 বিবিতে শেখ মুজিবুর রহমানের 2টি মুরাল ভেঙে ফেলা হয়। ময়মনসিংহে মুরাল ভাঙচুর করেছে
বিক্ষুব্ধ জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের 6 মাসে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা ও সংস্কার উদ্যোগের প্রশংসা করেছেন ছাত্র, পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিত্যপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের আরও দক্ষতার প্রত্যাশা করছেন তারা। সাধারণ মানুষ বলছেন, অন্তর্বর্তী সরকার কর্তৃত্ববাদী কাঠামো বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের মহাসড়কে তুলবে বলে আশা করছেন তারা। মাসুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠন হওয়া অন্তর্বর্তী সরকার 6 মাস পার করল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নোবেল বিজয়ীর নেতৃত্বে পরিচালিত সরকার কেমন চালালো প্রথম 6 মাস? সরকারের আন্তরিকতা আছে সেই জায়গাটাতে আমি বুঝবো কিভাবে তারা যে কোনো দাবি উঠলে দাবি মেনে নেওয়ার টেন্ডেন্সিটা সরকারের, এটা যেরকম প্রশংসনীয়, এটা আবার কিন্তু সমালোচনারও দাবি রাখে। অর্থাৎ যে কোনো দাবি যে কোনো রাস্তায় নেমে পড়ছে আর আমরা জনদুর্ভোগ তৈরি করছে, সেই জিনিসটাকে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে যে আমরা মোকাবেলা করব, সরকারের ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে একটু বিচক্ষণতা, একটু কোঅর্ডিনেশনের একটু অভাব আছে। এই সরকারের অন্যতম লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিকতায় দেশকে ফিরিয়ে নেওয়া যাওয়া। ইতিমধ্যে এই সরকার অনেকগুলো সংস্কার সাধন করেছে। আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সংস্কার হয়েছে, একটা সুন্দর নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে। যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সেই ছাত্ররা বলছেন, এই সরকারের কাছে তাদের প্রধান দাবি একটি ফ্যাসিস্ট কাঠামো মুক্ত ব্যবস্থার নিশ্চয়তা। এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক পলিটিক্যাল ব্যারিয়ারের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু তাও তারা অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে। তারা অনেক ধরনের সংস্কার কমিশন, যেমন পুলিশ সংস্কার কমিশন, সচিবালয় সংস্কার কমিশন, এগুলোর মাধ্যমে তারা অনেক চেষ্টা করে যাচ্ছে। সংশোধন আনা দরকার। এই সংশোধনটা কোন জায়গায়, যেই জায়গাগুলো আসলে হিট করবে হচ্ছে আমরা সেম সিস্টেমটাই যাতে না যায়, যেহেতু এখন নতুন করে নির্বাচনের একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। তবে খেটে খাওয়া মানুষ মনে করেন তাদের জীবন মানে খুব বেশি পরিবর্তন আসেনি। তারা নির্বাচন চান, তবে সবার আগে চান ন্যায্য মূল্যে নিত্যপণ্য। দ্রব্যমূল্যের জিনিসপাতিগুলো যদি একটু কম পাই তাহলে তো আমাদের চলবে। চাউল 80 টাকা, চাউলের দামটা কমাইলে বা ইয়েতে কমাইলে এগুলো লোকজন ভালো হবে আর কি। ইউনিট সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে মানুষের মধ্যে নানা মত থাকলেও বেশিরভাগের প্রত্যাশা ফ্যাসিস্ট কাঠামো মুক্ত রাজনৈতিক ব্যবস্থায় গণতান্ত্রিক নির্বাচন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক পূর্ণ করতে না পারলেও কিছু কিছু ক্ষেত্রে সফলতা দেখিয়েছে। যেসব সংস্কার প্রস্তাব এসেছে ফ্যাসিস্ট কাঠামোমুক্ত বাংলাদেশের জন্য, আগামী দিনে সেসব সংস্কার বাস্তবায়ন করে যদি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রক্রিয়ার হাইওয়েতে তুলে দিতে পারে, তবে এই সরকারকে নির্বাচিত হলো এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার 21শে পদক 2025 ঘোষণা করা হয়েছে। এবার 14 ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সমাজে অসামান্য অবদানের জন্য বিভিন্ন বিভাগে 14 ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে এবার 21শে পদকে ভূষিত করা হচ্ছে। যারা পদক পাবেন তারা হলেন গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর, কবি হেলাল হাফিজ মরণোত্তর, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, বিজ্ঞান চর্চায় মেহেদি হাসান খান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, সাংবাদিকতায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও মরণোত্তর মাহফুজ উল্লাহ, শিল্পকলায় রোকেয়া সুলতানা ও নাসির আলী মামুন, সঙ্গীতে ফেরদৌস আরা ও উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া এবং চলচ্চিত্রে আজিজুর রহমান। এছাড়া জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদক দেওয়া হচ্ছে। শিল্পকলা সঙ্গীত, এখানে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, তাকে 21শে পদক 2025-এ ভূষিত করা হয়েছে। এরপরে যে নামটি, এটা শিল্পকলা সঙ্গীত, উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া। এটি একটি মরণোত্তর পুরস্কার। ছুটির ঘণ্টা নামে এক অসাধারণ ছবি বানিয়েছিলেন এবং আরও অনেক ছবি বানিয়েছেন তিনি। আজিজুর রহমান, এটিও একটি মরণোত্তর পুরস্কার। বাংলা একাডেমির মতন 21শে পদকে কোনো বিতর্ক হবে না বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলা একাডেমি পুরস্কারটা বাংলা একাডেমি ঘোষণা করে, বাংলা একাডেমি স্থগিত করেছে, বাংলা একাডেমি পরিবর্তন করেছে, ফলে এটা তাদের মন্তব্য ওরা করতে হবে। আমাদের যে মন্তব্যটা, যে আমাদের একটা
উচ্চ পর্যায়ের কমিটি আছে, যেখানে আরও কয়েকজন উপদেষ্টা আছেন। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এটাতে চেয়ার করেন, সেখানে আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। ফলে এটা আমাদের পুরস্কার সংক্রান্ত যে জাতীয় কমিটি সেটার সিদ্ধান্ত। ফলে আপনি যে আশঙ্কা করছেন সেটার কোনো সম্ভাবনা নেই। 21শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেবার ধারাবাহিক উন্নয়নে বিশ্ব র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ধাপ এগিয়েছে বাংলাদেশের ডাক সেবা। একসাথে 51টি ধাপ এগিয়ে 174টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 68তম আর দক্ষিণ এশিয়ায় তৃতীয়। শিগগিরই দেশের ডাক সেবায় যুক্ত হচ্ছে পার্সেল ও ডকুমেন্ট সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার সেবা। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। সময়ের পরিক্রমায় অনেকটাই হারিয়ে গেছে ব্যক্তিগত চিঠি আদান প্রদান। পুরনো ব্যস্ততা না থাকলেও দেশে বিদেশে নতুন নতুন সেবা যুক্ত করে কাজ করে যাচ্ছে ডাক অধিদপ্তর। দিনে কর্মব্যস্ততা থাকে কার্যালয়গুলোতে, আর রাতভর চলে মেইল সেন্টারের গ্রাহক সেবা কার্যক্রম। বিশ্ব ডাক সংস্থা তারা একটা র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। আস্থা, আর একটা হলো পৌঁছানো, আর একটা প্রাসঙ্গিকতা এবং সহনশীলতা। এই 4টা প্যারামিটারে বাংলাদেশ ভালো করার প্রেক্ষিতেই মূলত ডাক বিভাগ, আমাদের ডাক বিভাগ 51 ধাপে গিয়ে আগে ছিল 172, সেখান থেকে এখন 68তম পজিশনে ডাক বিভাগ। ডাক সেবার আধুনিকায়নের কারণে এখন যে কোনো পার্সেল বা ডকুমেন্ট কোথায় কি অবস্থায় রয়েছে সে তথ্য ঘরে বসেই পান সেবা গ্রহীতারা। নতুন নতুন আরও সেবা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর। ইউপিইউ, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন থেকে আমরা 50টা গাড়ি পেয়েছি সম্প্রতি। আমরা এই গাড়িগুলো পিক আপ অ্যান্ড ড্রপ আপ। আপনারা জানেন যে ই-কমার্স, কমার্স যেগুলো চলে মাসুল তো অনেক বেশি। আমরা ইয়াতে খুব চিপে সেবাটা দিতে পারবো। আমরা কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করব, মেসেজ দিলে আমরা সেখান থেকে কালেকশন করব এবং আমরা পরবর্তী ডেলিভারি দেব। সেন্ট মার্টিনস, হাতিয়া, সন্দ্বীপ এবং পার্বত্য অঞ্চলের কিছু দুর্গম এলাকা ছাড়া দেশের প্রায় সব এলাকায় একদিনের মধ্যেই পার্সেল বা ডকুমেন্ট পৌঁছে দেওয়া হচ্ছে, আর সর্বোচ্চ 5 কার্যদিবসের মধ্যে সব ধরনের সেবা পেয়ে থাকেন সারা দেশের গ্রাহক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে তরুণ প্রজন্ম সহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জাতীয় ইকো অ্যান্ড অ্যাস্ট্রো কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ করেন তিনি। আয়োজনে পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেন বক্তারা। আলিম আল-রাজির রিপোর্ট। দখল, দূষণ, জেরবার ধরিত্রীতে মানব সভ্যতা যখন অস্তিত্ব নিয়ে হুমকিতে, তখন নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণের অংশ হিসাবে বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বন্দনা। এমন বাস্তবতায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইকো অ্যান্ড অ্যাস্ট্রো ক্লাবের 3 দিনের কার্নিভালের উদ্বোধনীতে উঠে এসেছে প্রচলিত উন্নয়ন ও প্রযুক্তির বিপরীতে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী মডেল। আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই, যেগুলো হয়তো আমরা এখন সমস্যা চোখে না দেখলেও এগুলো আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ হতে পারে। উইন্ডমিলের সাহায্যে শক্তি সংগ্রহ করে অনেক পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্রে আমরা বিভিন্ন ধরনের শক্তি সংগ্রহ করে ওটি দিয়ে অনেক শক্তি ব্যবহার করতে পারি। সেন্সরের মাধ্যমে ওয়াটার লেভেল ডিটেক্ট করে মাইক্রোকন্ট্রোলারে সিগন্যাল যায় যে ওয়াটার পাম্পটা বন্ধ করতে হবে। আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি এবং প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে পারি। নির্ধারিত আলোচনায় বক্তারা পরিবেশ শিক্ষার গুরুত্ব উল্লেখ করে শিক্ষার্থীদের আরও যুক্ত হওয়ার আহ্বান জানান। ছোট ছোট ছেলে মেয়েরা যে আমাদের এই পরিবেশের মানে ইকো ক্লাব করেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যেটা বাসযোগ্য পৃথিবী রাখার জন্য তারা কাজ করবে। সারা পৃথিবী ভুগছে, সামনে হয়তো আরো খারাপ দিন আমাদের সামনে আসছে, সেখানে তোমরা কাজ করছো, খুব ভালো একটা দিক। আর সম্ভাবনা তোমরা মহাকাশ নিয়ে কাজ করছো, তোমরা মহাকাশ যেখানে আমাদের জন্য গবেষণার বা ভবিষ্যতে অনেক কিছু সম্ভাবনার পথ এদিকে খুলে। পরিবেশ আর জীববৈচিত্র্য শুধু সৌন্দর্যের অংশই নয়, বরং পৃথিবীতে মানুষের অস্তিত্ব রক্ষায় অপরিহার্য। এমন বাস্তবতায় দূষণ রোধে সময়োপযোগী পদক্ষেপ ও আইনের কঠোর প্রয়োগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মানুষের এই যে নানা ধরনের কর্মকাণ্ড,
এই কর্মকাণ্ডের কারণে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতির উপরে কিন্তু অনেক চাপ পড়েছে, এবং এই চাপ, যে চাপটা কিন্তু দিন দিন বাড়ছে, কমছে না। নানা ধরনের প্রাণী হারিয়ে গেছে, গাছ হারিয়ে গেছে, জলাশয় হারিয়ে গেছে। এইগুলো হারিয়ে গেলে আমাদের কি ক্ষতি হয় আমরা কিন্তু সেভাবে বুঝতে পারিনি, এবং সেটা কিন্তু আজকে আমরা হারে হারে বুঝতে পারছি। যত বেশি আমরা সবাই মিলে আলোচনা করব, তাহলেই কিন্তু সবাই জানবে। সচেতনতার বিকল্প নাই, এবং তার পাশাপাশি কিন্তু আইনের প্রয়োগও লাগবে। আমরা আসো একসাথে হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাই এবং বাংলাদেশের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখি। কারণ এটা শুধু ভালো রাখার জন্যই ভালো রাখা না, এটা ভালো রাখার মধ্যে কিন্তু তোমরা নিজেরাও ভালো থাকবে, ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে, এই দেশটা ভালো থাকবে। দীর্ঘমেয়াদে দূষণ ও প্রকৃতি ধ্বংসের ফল বিবেচনায় ঐক্যবদ্ধ আন্তর্জাতিক উদ্যোগ না নিলে বিপর্যয়কর পরিস্থিতি রোধ করতে পারবে না মানব সভ্যতা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার প্রয়াসে আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দক্ষিণ পূর্ব এশিয়ায় সঙ্গীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিচার কাজ চলছে। সেরা শিল্পীদের বাছাইয়ে যুক্ত আছেন দেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা। লায়লা নওশিনের রিপোর্ট। সুর ও সঙ্গীতের উৎকর্ষ সাধনের লক্ষ্যকে সামনে রেখে সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নিতে 2004 সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। পর্যায়ক্রমে এই আয়োজন পরিচিতি পায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো হিসেবে। 19তম আসরের জন্য জমা হওয়া সেরা গানগুলো বাছাই করতে শুরু হয়েছে বাছাই প্রক্রিয়া। বিচার কাজ পরিচালনা করছেন দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা। এটা বিভিন্ন ক্যাটাগরিতে, রবীন্দ্রসঙ্গীতে, নজরুল সঙ্গীতে, লোকগীতি যেটা বলা হয়, আধুনিক চলচ্চিত্রের গানগুলোকে এইভাবে করা হয়। এখানে যারা গুণী বিচারক আছেন তারা সাধ্যমতো চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করেন তাদের বিচার কার্য সুষ্ঠুভাবে সমর্পণ করার জন্য। গীতি কবিতার ক্ষেত্রে লেখার যে একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ঠিক থাকলো কিনা, তার ছন্দ, মাত্রা, অন্তমিল, এগুলার আমরা লক্ষ্য করে থাকি যে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা। 19তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2024-এ আজীবন সম্মাননা সহ 17টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যেও কিছু গান হয়তো কালোজয়ী হবে, আমাদের মনে গেঁথে থাকবে। তো এরকম গান আমরা পাই মাঝে মাঝে, তো সেই রকম গানের প্রত্যাশায় থাকছি। শিল্পীদের তৈরির কারখানা আমার কাছে চ্যানেল আইকে মনে হয় এই জন্য যে তারা কিন্তু অনেক জায়গা থেকে অনেককে তুলে নিয়ে এসে ইতিমধ্যে আমাদের দেশের মানুষের কাছে নিয়ে আসতে পেরেছে। এই উদ্যোগগুলো ভালো লাগে। সঙ্গীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতেই শিগগিরই আয়োজিত হবে সঙ্গীতের এই মহোৎসব। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঋত্বিক ঘটকের 49তম প্রয়াণ দিবস এবং চলতি বছরে তার জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ভারতের কলকাতায় আয়োজন করা হয় স্মরণে 49 বরণে 100 শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজনে ছিল ঋত্বিক ঘটকের পরিবারের পরিচালিত সংস্থা মৃত্তিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস একটি নদীর নাম ছবির প্রযোজক হাবিবুর রহমান, চলচ্চিত্র গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক সুদেষ্ণা রায়, বাড়ি থেকে পালিয়ে ছবির অভিনেতা পরম ভরাক লাহিড়ী সহ আরও অনেকে। প্রযোজক হাবিবুর রহমান বলেন, ঋত্বিক ঘটক তাঁর দেখা একজন অসাধারণ মানুষ ও নির্মাতা ছিলেন। মনের অজান্তে ঋত্বিক ঘটকের ভক্ত হয়ে গিয়েছিলেন বলেও জানান প্রযোজক হাবিবুর রহমান। উনি বোম্বে যাবে, আমি চলে যাই, মানে যেখানেই উনি গেছেন, বোম্বে, সাঁইথিয়া, শান্তিনিকেতন, আমি সবখানে ওনার সঙ্গে গেছি। এবং একদিন রাত্রে, সেটা পরে জানলাম, সারা রাত্র উনি রামকিঙ্কর ব্রিজের সঙ্গে কাটালেন, আমিও ওনার সঙ্গে সারা রাত্র ওই কুলে ঘরে ছিলাম। পরে আমি জানলাম আমি রামকিঙ্কর ব্রিজের সঙ্গে ছিলাম। এবার রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। বায়ান্নর ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তখনকার বেশ কিছু সংবাদপত্র। যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা এসেছিল তখন থেকেই সংবাদপত্রের সংবাদ ও কলামের মাধ্যমে তার বিরোধিতা করা হয়েছে।
আর পুরো ফেব্রুয়ারি জুড়ে ছিল দেশের বিভিন্ন প্রান্তের ভাষা আন্দোলনের সংবাদ। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি, এমন শিরোনাম ছিল 1952 সালের 1 ফেব্রুয়ারির সংবাদপত্রে। সংবাদে বলা হয়েছিল বার লাইব্রেরি হলে সর্বদলীয় কর্ম পরিষদের কর্মী সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। সেই সাথে সেখানে বলা হয় উর্দুকে পাকিস্তানের যে রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন দিয়েছিলেন তারও প্রতিবাদ জানায় তারা। 5 ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদপত্রের শিরোনাম ছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকায় ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে। প্রকাশিত সংবাদে বলা হয় 4 ফেব্রুয়ারি পূর্ণ ধর্মঘট পালিত হয়েছে। সেই সাথে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 10,000-এর বেশি শিক্ষার্থী ঢাকা শহর প্রদক্ষিণ করেছেন। চট্টগ্রামের শহর ও গ্রামে বুধবার 6 ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জনসভা হয়েছে, যে সংবাদ প্রকাশিত হয়েছিল 7 ফেব্রুয়ারির সংবাদপত্রে। সেদিনের সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল মানিকগঞ্জে 4 ফেব্রুয়ারির হরতালের সংবাদ। চাঁদা সংগ্রহের জন্য 11 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা কর্ম পরিষদ পতাকা দিবস পালন করে বলে সংবাদ প্রকাশিত হয়। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে 13 ফেব্রুয়ারি চট্টগ্রামে হয় সর্বদলীয় সম্মেলন, যে সংবাদ প্রকাশিত হয় 16 ফেব্রুয়ারির সংবাদপত্রে। ঢাকা হাইকোর্ট ও জজ কোর্টের 39 জন ব্যারিস্টার অ্যাডভোকেট এক বিবৃতিতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবি জানিয়েছে বলে 20 ফেব্রুয়ারির সংবাদপত্রে ছাপা হয়েছিল। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার বিপিএল আপডেট প্রসঙ্গ। পৃথিবী বদলাই আবার এলো বিপিএল, এলো বিপিএল। ফিরে এলাম বিরতির পর। বিরতির পর এই পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার আলুর ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। গত মৌসুমে আলু চাষ করে চাষিরা লাভবান হলেও এবার বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে মেহেরপুর জেলায় এবার আলুর আবাদ হয়েছে প্রায় 1200 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকায় এবার আলুর ফলনও ভালো হয়েছে। বিঘা প্রতি 60 থেকে 70 মণ পর্যন্ত ফলন পাচ্ছেন চাষিরা। কিন্তু তেলের দাম বৃদ্ধি সহ আলু আবাদের আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় চাষিরা হতাশ। আলু আমাদের চাষে ফলন ভালো, কিন্তু দামের বেলায় নেই। 10 টাকা কেজি আমাদের আলু বেচতে হয়েছে, 60,000 খরচ করে 30,000 টাকা আমাদের জমিছি। এই যে আলু আমরা যখন কিনে খাওয়ার সময় হয় তখন আমরা 60 টাকা প্লাস কিনে খাই, 70 টাকা 80 টাকা পর্যন্ত কিনে খাই। কিন্তু আমরা নিজেরা উৎপাদন করে আলু বিক্রি করি 12 টাকা 13 টাকা, মানে এতে আমাদের বীজ খরচ হয় না। যদি আমাদের এই মুহূর্তে আমাদের নিজের যদি কোল্ড স্টোর থাকতো, হিমাঘর থাকতো, তাহলে তো আমি এটা সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করতে পারতাম। আমাদের যদি নিজস্ব কোল্ড স্টোর থাকতো আমরা সেখানে রাখতে পারতাম, আমাদের তো সেটাও নেই। আমরা রাখবো কোন জায়গায়? সরকার যদি আমাদের একটু হেল্প করতো তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। জমি এলাকায় যে বিঘা প্রতি 20,000 টাকা কন্ট্রাক্ট দিতে হবে, এখন জমি আলু তোলার পরে বলতে আমাকে টাকা দিতে হবে। এখন আর ওই টাকা কিভাবে ব্যবস্থা করে? চাষিরা বলছেন উৎপাদিত আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরের ব্যবস্থা করলে আলু সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করে লাভবান হতে পারতেন তারা। এবার আবহাওয়া অনেকটা ভালো আছে এবং কৃষকরা যত্নশীল, কৃষকদেরকে আমাদের পরামর্শ নিয়ে তারা উৎপাদন করছে। আলুর উৎপাদন ভালো। আমরা চেষ্টা করছি যে আলুর উৎপাদন বাড়িয়ে তারা যাতে লাভটা ক্ষতির মধ্যে না পড়ে, যাতে তারা পুষিয়ে নিতে পারে, সেই জন্য আমরা কৃষি বিভাগ সবসময় সচেষ্ট। কৃষি বিভাগ বলছে আলুর ফলন ভালো হওয়ায় সংরক্ষণের ব্যবস্থা করলে চাষিরা লাভবান হবেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
প্রশাসনের যোগসাজশে ময়মনসিংহের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। তবে অবৈধ ইট ভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও নাজিম উদ্দিন সাইদের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রাণ প্রকৃতি রক্ষায় লোকালয় কিংবা ফসলি জমিতে আইন করে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। তারপরও অভিযোগ রয়েছে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সহায়তায় ময়মনসিংহের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ফসল উৎপাদন কমে যাওয়ায় জমির মাটি বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ন্যায্য মজুরিও পাচ্ছেন না ইটভাটার শ্রমিক। কোনো গাছে ফল হয় না, টমেটো গাছ, বেগুন গাছ এগুলো আকারে ঝরে যায় এর মতো, পাতা একদম টুন্ডা টুন্ডা হয়ে যায়। খোলার মধ্যে মাটি বিক্রি করে দিছে, এখন আমার জমিটা হয়েছে টিলা, এটার মধ্যে আমি পানি রাখতে পারি না। যেটা ইনকাম হয় আমরা ফেডি চলে না, আমরা আরো বাড়তে ঋণ করে না খাওয়ান লাগে। মনে করেন ডাইলান তখন তা পুরা আমরা এই মনে করেন যে এই টাকা আমরা পুষে না। অবৈধ এসব ইটভাটার কারণে স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি সৃষ্টি হতে পারে খাদ্য সংকটও। যে ধোঁয়াটা বের হয় এটা আসলে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এবং আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক ক্ষতিকর। পরিবেশ এবং কৃষিতে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এই ইট ভাটাগুলো যেগুলো অনুমোদনবিহীন বন্ধ করার জন্য, আর যেগুলো বৈজ্ঞানিকভাবে চালু করা সম্ভব সেটা যেন করা হয়। তবে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটা বন্ধে চলছে নিয়মিত অভিযান। আমরা এখানে অভিযান করেছি এবং সেখানে প্রায় ৭৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে বেশ কয়েকটা ইটভাটা কিন্তু আমরা গুড়িয়ে দিয়েছি এবং এই অভিযানগুলো আমাদের চলমান থাকবে। ময়মনসিংহে ২৮৬টি ইটভাটার মধ্যে ছাড়পত্র নেই ২৫৩টি ইটভাটার। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রাজধানীতে গভীর রাতে বিক্ষোভ, লুট হওয়া অস্ত্র দিয়ে ফ্যাসিবাদীরা হামলা করছে অভিযোগ যুব ও ক্রীড়া উপদেষ্টার। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, ভেঙে ফেলা হয়েছে মুরাল। অন্তর্বর্তী সরকারের ৬ মাসে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার প্রশংসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার মূল্য নিয়ন্ত্রণের তাগিদ। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ। আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার বর্ণিল আয়োজনের আগে চলছে মূল্যায়ন পর্ব। এবং বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মেগা ফাইনাল আজ। ফাইনালিস্টদের সামনে শিরোপা জয়ের স্বপ্ন। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।